আসসালামু আলাইকুম। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি ভালো আছো। জেনিথ ম্যাথ স্টাডির পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি। এখন আলোচনা করব বার্ষিক পরীক্ষা ২০২৪ এর ৮ম শ্রেণী গণিত বইয়ের একটি মডেল টেস্ট নিয়ে আলোচনা করব। এটি সার্বিক অধ্যায়ের সকল অধ্যায়ের একটি মডেল। এটা হচ্ছে এক কথায় উত্তর ৮ম শ্রেণী গণিত বইয়ের। আমি এখানে মোট 10টি প্রশ্ন নিয়ে আলোচনা করব। পরবর্তীতে আরও প্রশ্ন নিয়ে আলোচনা করব। আশা করি তোমরা সাথে থাকবা। তো চলো আমরা একে একে প্রশ্নগুলো দেখে নিই। অ্যাকচুয়ালি প্রশ্নগুলো কি কি খেয়াল করে দেখো। এখানে ১ নম্বর ১৬ নম্বর, যেহেতু ১৬ নম্বর থেকে শুরু হবে এজন্য ১৬ নম্বর থেকে শুরু করেছি। ১ একক দৈর্ঘ্যের ঘনকের আয়তন কত? খেয়াল করো, আমরা জানি যে একটি ঘনক আছে ঠিক এরকম হয়। আমি যদি একটি ঘনক যেমন তেমনভাবে আঁকিয়ে তোমাদের জাস্ট দেখাই, সেটা হচ্ছে ঘনকটা আছে এইরকম। এখন ১ একক অর্থাৎ ঘনকের প্রত্যেকটা ধার সমান, মানে বাহুর সমান, এবং প্রত্যেকটা বাহু দৈর্ঘ্য, প্রস্থ এবং উচ্চতা যদি এক হয়, সেক্ষেত্রে এই ঘনকের আয়তনের সূত্র হচ্ছে এ কিউব। এই ক্ষেত্রে আমরা প্রত্যেকটা বাহু বসিয়ে দেব, সুতরাং 1 কিউব হবে। এটা ভাঙলে হয় 1 গুণ 1 গুণ 1 গুণ 1 সমান, এটা হচ্ছে কি 1। আর এখানে বলছে দৈর্ঘ্য কত কত একক, ১ একক যেহেতু বলছে আমরা এখানে দেব ঘন একক, কেননা ৩ বার গুণ করলে ঘন হয়, ২ বার গুণ করলে বর্গ হয়। ক্ষেত্রফল নির্ণয় করতে বলে এটা হতে হচ্ছে বর্গ। এবারে ১৭ নম্বর অঙ্কটা দেখো যে y সমান mx প্লাস c, সমীকরণটিতে c দ্বারা কি বোঝায়? খেয়াল করে দেখো, আমি এখানে লিখেই রেখেছি যে y সমান mx প্লাস c, এইটা দ্বারা কি বোঝায় তার অর্থগুলো। অর্থাৎ y সমান বোঝাচ্ছে এখানে মোট জমা, আর m সমান বোঝাচ্ছে কিস্তির পরিমাণ, হ্যাঁ, আর x সমান বোঝাচ্ছে কিস্তির সংখ্যা, আর এই সিটা সমান বোঝাচ্ছে হচ্ছে প্রারম্ভিক জমা। তার মানে প্রথমে আমরা যে জমাটা দিয়েছিলাম সেটাকে বলবো হচ্ছে সি দ্বারা প্রকাশ করব। এটা হচ্ছে শতকরা অধ্যায়ের অঙ্ক। আশা করি বুঝতে পেরেছ। এইবার ১৮ নম্বরে একটা অঙ্ক বলছে সরল মুনাফার সূত্রটি লেখো। সরল মুনাফার ক্ষেত্রে আমরা জানি যে বছর বছর ওয়াইজ একই নিয়মে একটি মুনাফা হয়, সেটা হচ্ছে মুনাফা সমান আমরা জানি আই। তার মানে এই সূত্রটি হবে হচ্ছে আই সমান পি এন আর। আর আই দ্বারা বোঝায় হচ্ছে সরল মুনাফা, পি দ্বারা বোঝায় আসল, এন দ্বারা বোঝায় সময় অর্থাৎ বছর, আর আর দ্বারা বোঝায় মুনাফার হার। এই সূত্রটা হচ্ছে এইরকম। এখন খেয়াল করে দেখো ১৯ নম্বরে একটা অঙ্ক বলছে মূল বিন্দু হতে এক্স অক্ষের ডান দিকের সংখ্যাগুলো কেমন হবে? আমরা যদি এখানে একটু তোমাকে আমি অক্ষগুলো বুঝাই, এটা হচ্ছে এক্স, এটা ও, এটা এক্স ড্যাশ অক্ষ, এবং এটা হচ্ছে ওয়াই আর ও ওয়াই ড্যাশ অক্ষ। এখন এই অক্ষ থেকে বলছে যে মূল বিন্দু হতে এক্স অক্ষের ডান দিকে, তার মানে মূল বিন্দু এই যে 0 0, এটা হচ্ছে মূল বিন্দু, এর ডান দিকে, অর্থাৎ এগুলো সবগুলো প্লাস হয়। আমরা জানি এটা প্লাস প্লাস, তার মানে এদিকে গেলে প্লাস, এদিকে গেলে মাইনাস, এবং ওয়াইয়ের অক্ষের এদিকে গেলে প্লাস আর নিচের দিকে গেলে মাইনাস। সেক্ষেত্রে ডান দিকে হলে আমরা জানবো এটা প্লাস হবে। অর্থাৎ আমাদের উত্তরে এটা আমরা লিখতে পারি যেখানে ধনাত্মক হবে। ওকে, তার মানে এখানে ধনাত্মক হবে। এইবারে খেয়াল করে দেখো ২০ নম্বর অঙ্কটি, তৃতীয় চতুর্ভাগের ভুজ এক্স এর মান কেমন হবে? তৃতীয় চতুর্ভাগের, তার মানে এই যে একই রকম যেটা এখানে বুঝাইলাম একটু আগে, সেই রকম যে তৃতীয় চতুর্ভাগে এক্স অক্ষের মানটা কেমন হবে। তার মানে তৃতীয় চতুর্ভাগ বলতে এটা হচ্ছে প্রথম চতুর্ভাগ, এটা দ্বিতীয় চতুর্ভাগ, এটা তৃতীয় চতুর্ভাগ, এটা চতুর্থ চতুর্ভাগ। এখন এইটা কেমন হবে এক্স অক্ষের মানটা? তার মানে ঋণাত্মক হবে। খেয়াল করে দেখো, এক্স এইদিকে গেলেই হচ্ছে ঋণাত্মক হয়, এই বাম দিকে গেলেই ঋণাত্মক, ডান দিকে গেলেই ধনাত্মক, এটা মনে রাখবা, সে এক্স হোক কিংবা ওয়াই হোক। এইবারে খেয়াল করে দেখো যে ২১ নম্বর অঙ্কটি বলছে একটি বৃত্তকে তার ব্যাস বরাবর বিভক্ত করলে কি উৎপন্ন হবে? আমি একটি বৃত্ত এখানে এঁকে রেখেছি। এখন বলছে ব্যাস বরাবর মানে কি মাঝখান দিয়ে এরকম ভাগ করবে। সেক্ষেত্রে বৃত্তটি এইটা একটি বৃত্ত হবে, এইটা একটি বৃত্ত হবে, অর্থাৎ এটি হচ্ছে একটি অর্ধবৃত্ত উৎপন্ন হবে। আমরা বুঝতে পারছি যে একটি বৃত্তকে দুই ভাগে ভাগ করলে অর্ধবৃত্ত উৎপন্ন হয়, তার মানে উপরে অর্ধেক একটি বৃত্তের আর নিচে অর্ধেক হয়, দুই ভাগে বিভক্ত হবে। একটি বৃত্তকে তার ব্যাস বরাবর বিভক্ত করলে কি উৎপন্ন হয়? অর্ধবৃত্ত উৎপন্ন হয়। এবারে ২২ নম্বর অঙ্কটি বলছে কে সর্বপ্রথম 0 ও 1 কে মিথ্যা ও সত্যের মাধ্যমে প্রকাশ করে? এই বিজ্ঞানীটার নাম আমি এখানে লিখে দিচ্ছি, এটা হচ্ছে জর্জ বুল। হ্যাঁ, এই বিজ্ঞানীটার নাম হচ্ছে জর্জ বুল। অর্থাৎ কে সর্বপ্রথম 0 ও 1 কে মিথ্যা ও সত্যের মাধ্যমে প্রকাশ করে? জর্জ বুল। এবারে খেয়াল করে দেখো যে কোন জ্যামিতিক ক্ষেত্র আয়তক্ষেত্রের একটি বিশেষ অবস্থা। খেয়াল করতে হবে কিন্তু এখানে এটি একটু ইম্পর্টেন্ট বিষয়, বুঝতে হবে কোন জ্যামিতিক ক্ষেত্র আয়তক্ষেত্রের একটি বিশেষ অবস্থা। অর্থাৎ আমরা এরকম যদি আঁকাই, এটি একটি আয়তক্ষেত্র হলো। এখন বলছে কোন ক্ষেত্রটি আয়তক্ষেত্রেরই অবস্থান,
তার মানে এই বাহুগুলো যদি আমরা সবগুলো সমান করে দিই তাহলে এটি একটি কিন্তু আয়তক্ষেত্রের অবস্থায় হলো। খেয়াল করে দেখো, এটা আয়তক্ষেত্র ছিল, বাহুগুলো সব ছিল সমকোণ। আর এবারে যখন বর্গ করে দিলাম এর বাহুগুলোও কিন্তু সমকোণই থাকলো এবং এই সমান্তরালও থাকবে। তার মানে দুইটা বাহুর দূরত্বও সমান থাকবে, এটাও সমান থাকবে। সুতরাং আমরা এইটাকে বলতে পারি যে এটা এই বর্গ আয়তকে যদি আমরা বর্গ তৈরি করি তাহলে এটি একটি আয়তক্ষেত্রের অবস্থা হয় এবং এটি একটি জ্যামিতিক পদ্ধতি। এবারে দেখো 24 নম্বর বলছে কার্যকরী সিদ্ধান্ত গ্রহণের প্রথম ধাপ কি? আচ্ছা, কোনো কিছু কার্যকরী বা সিদ্ধান্ত কোনো কিছু রিসার্চ করতে হলে এর কার্যকরী প্রথম যে উপাদানটা থাকবে, ধাপ থাকবে, সেটি হচ্ছে উৎস। তার মানে এক কথায় কি, তথ্য উৎস, মানে কোথায় থেকে তথ্যটা সংগ্রহ করতে হবে, এটি হচ্ছে প্রথম ধাপ। তার মানে কোনো কিছু তথ্য যে উৎসটা কোথায় থেকে হবে সেটা হচ্ছে প্রথম ধাপ, আমরা মনে রাখবো। এবারে বলছে 25 নম্বর, উপাত্ত সারণীভুক্ত করতে কয়টি ধাপ অনুসরণ করতে হয়? খেয়াল করে কিন্তু, উপাত্ত সারণীভুক্ত করতে কয়টি ধাপ অনুসরণ করতে হয়? এটি মোট হচ্ছে 4টি ধাপ অনুসরণ করতে হয়। সেই ধাপগুলো আমি এখানে লিখে দিয়েছি, এখন সেগুলো বলি। সেগুলো হচ্ছে 1 নম্বর, প্রথমে তার পরিসর নির্ধারণ করতে হবে এবং তারপর 2 নম্বর হচ্ছে তার উপযুক্ত শ্রেণী ব্যবধান নিয়ে ভাগ করে শ্রেণী সংখ্যা নির্ণয় করতে হবে। অর্থাৎ এটি হচ্ছে কি, পরিসর নির্ণয় করতে হবে, এটি হচ্ছে শ্রেণী সংখ্যা নির্ণয় করতে হবে। আর উপাত্তের সংখ্যাসমূহ তথ্যসমূহ কোনো না কোনো শ্রেণীতে পড়বেই, তাই শ্রেণীর বিপরীতে সাংখ্যিক মানের ট্যালি চিহ্ন ব্যবহার করে গণসংখ্যা নির্ণয় করতে হবে। অর্থাৎ এখানে এই যে গণসংখ্যা নির্ণয় করতে হবে ট্যালি ব্যবহার করে, এটা হচ্ছে 3 নম্বর। আর 4 নম্বর বলছে যে শ্রেণীতে গণসংখ্যা ট্যালি চিহ্ন পড়বে তত হবে ওই শ্রেণীর গণসংখ্যা, যা ট্যালি চিহ্নের বিপরীতে গণসংখ্যা কমাতে হবে। ওকে, তার মানে একটা একটা করে গণসংখ্যা গুনে গুনে বসাতে হবে আর কমাতে হবে, সেটা হচ্ছে ট্যালি চিহ্নের মাধ্যমে। এই হচ্ছে মোট 4টি ধাপ ছিল, আমরা 4টি ধাপ কিন্তু বলে দিলাম। ওকে, এই হচ্ছে ছিল আমার মোট আলোচনা। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি এই আলোচনা, সংক্ষিপ্ত প্রশ্ন ভালো লেগেছে এবং এগুলো খুবই খুবই ইম্পর্টেন্ট, মনে রাখতে হবে। আমি তোমাদের যেগুলো দিই সেগুলো হচ্ছে সাজেশন ভিত্তিক এই প্রশ্নগুলো দিয়ে থাকি। তোমরা যদি এই প্রশ্নগুলো নিতে চাও, হ্যাঁ, তোমরা কেউ নিতে চাও অথবা স্যাররা যদি নিতে চান আমাকে কমেন্টস করবেন, আমি চেষ্টা করবো আপনাদেরকে দেওয়ার। এগুলো অনেকগুলো আমার তৈরি করা আছে, ইনশাল্লাহ দিতে পারবো। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, শিক্ষক মণ্ডলী, আপনারা অবশ্যই ভালো থাকবেন। আজকের মতো কন্টেন্ট শেষ করলাম। আল্লাহ হাফেজ।